এই পর্যায়ে যুক্ত হয়েছেন মোহাম্মদ আব্দুস সালাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। আরেকটি খুব গুরুত্বপূর্ণ খবর, আজকে রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন প্রধান উপদেষ্টার যে নিউ ইয়র্কের একটি গণমাধ্যমে সাক্ষাৎকারকে কেন্দ্র করে সেখানে অনেকগুলো মন্তব্য করেছেন। তারই একটি মন্তব্য দিয়ে একটু আলোচনাটা শুরু করতে চাই। তিনি বলেছেন যে অনেকেই জামায়াতকে ছায়া সরকার বলে উল্লেখ করেছে, তবে বিএনপির লক্ষ্য দেশকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দিকে নিয়ে যাওয়া। শিক্ষাক্ষেত্র এবং স্বাস্থ্য খাত সহ গুরুত্বপূর্ণ জায়গায় যোগ্য ব্যক্তিদের রাখতে চায় বিএনপি, শুধু ছায়া সরকারের লোকজন নয়। মাওলানা আব্দুল জব্বার, আপনার একটু মন্তব্য একটু আশা করছি শুরুতে একটু নিয়ে নেই। জি, ধন্যবাদ। আমাদের রুহুল কবির রিজভী সাহেব, তিনি বিএনপির সিনিয়র নেতা। তিনি ছায়া সরকার কি হিসাবে চিন্তা করেছেন অথবা মন্তব্য করেছেন সেই বক্তব্য তিনি দিতে পারবেন। তবে ওনার বিগত সময়ের কয়েকটা যে বক্তব্য, সেই বক্তব্যে আমার মনে হচ্ছে তিনি বলতে চাচ্ছেন যে জামাত ইসলামী সব জায়গায় বিএনপির পাশাপাশি জামাত ইসলামীরও শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন জায়গায় সেই অবস্থান রয়েছে তিনি মনে করছেন। সেই জায়গা থেকে হয়তো তিনি এটি বলেছেন এবং বলেছেন যে সেটার পরিবর্তে ওনারা যদি ক্ষমতায় যান তাহলে যোগ্য ব্যক্তিদেরকে সেই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে প্রতিষ্ঠিত করবেন। আসলে জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব কিন্তু এটা বলছিলেন। হয়তো অনেকে অনেক কিছু মন্তব্য করতে পারে, চিন্তা করতে পারে। এখন ইন্টারিম গভর্নমেন্ট তাদের পলিসি চিন্তা অনুযায়ী সেখানে ব্যক্তিদেরকে বসিয়েছেন। সামনে যারা সরকার পরিচালনা করবে, এটা শুধু জামাত ইসলামী নয়, যে কোনো দলেই সরকার গঠন করুক সামনে, আমার মনে হয় 5 আগস্টের পরে মানুষের মধ্যে একটা প্রত্যাশা জেগেছে যে দলীয় বিবেচনা না হয়ে যে রাষ্ট্রকে যারা ঠিকঠাকভাবে পরিচালনা করতে পারবে, রাষ্ট্রের টোটাল অর্গানাগ্রাম যেগুলো আছে, যেগুলোর মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয়, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সব জায়গায় যদি সেই উপযুক্ত ব্যক্তিদেরকে যদি নিয়োগ দেওয়ার সেই বড় মন, চিন্তা, দৃষ্টিভঙ্গি এই রাজনৈতিক দল সহ সংশ্লিষ্ট ব্যক্তিদের থাকে, তাহলে আমাদের দেশের জনগণ ভালো থাকবে, রাষ্ট্র ভালো থাকবে এবং রাষ্ট্রের মধ্যে আপনি প্রশ্ন রেখেছেন যে ছায়া সরকার বলতে কি উল্লেখ করেছেন উনি। যদি একটু মোহাম্মদ আব্দুস সালাম আপনার কাছে যাই, মানে জামায়াতকে ছায়া সরকার বলে উল্লেখ করেছেন, অনেকে উল্লেখ করেন এইরকম। রুহুল কবির রিজভী এই মন্তব্য করেছেন। রুহুল কবির রিজভী বলেননি যে জামায়াত ছায়া সরকার, মানে এই সরকারকে জামায়াতের ছায়া সরকার, সেটা বলেননি। অনেকে বলেন বলে তিনি বলেছেন। আব্দুস সালাম, মানে কি বলবেন? আমরা তো যেটা চাই যে এটাকে নিরপেক্ষ সরকার, আচরণ সবকিছুতেই থাকবে, প্রজা ক্ষেত্রেই থাকবে, আজকে শুধু সবকিছুতে। আর এখন যতই নির্বাচন ঘনিয়ে আসছে তখন তো এই বিষয়টা আরো আসবে, যাতে প্রশাসন যাতে একটা নিরপেক্ষ থাকে। এইটা চাওয়ার মধ্যে দিয়ে তো কোনো ভুল নাই। এবং এটা অবশ্যই আরেকটা হলো যে একটা জিনিস তো আমাদের মনে রাখা দরকার, যে বিগত ফ্যাসিবাদ তৈরি হলেও কিন্তু দলীয়করণ করতে, যে প্রশাসন সহ সর্বত্র যখন সে দলীয়করণ করেছে এবং মেধার বিকল্প হিসাবে সে দলীয় দলকে বেছে নিয়েছে, মেধাকে বেছে নেয় নাই, তখনই কিন্তু আসলে সবকিছুতে ধস নেমেছে। সেই কারণে বিএনপি বিশ্বাস করে যে আজকে মেধার মূল্যায়ন করতে হবে, এবং যখন আমরা কোনো কিছু দলীয়করণ করতে যাব তখন কিন্তু মেধার সঠিক মানে চর্চা বা মেধাকে কাজে লাগানোর যে বিষয়টা, সেটা কিন্তু সেভাবে সেটা যথারীতি হবে না। আমরা চাই যে মেধার মূল্যায়ন, কারণ এটা তো ঠিক যে আজকে দেখেন যে আজকে যে সরকার, যে ইন্টেরিয়াম যে গভর্নমেন্ট গঠিত হয়েছে, এটাও তো আজকে প্রশ্ন যে আজকে প্রফেসর ইউনূস সাহেব বা 2-1 ছাড়া বাকিগুলোকে মনেই করে না লোকজন যে তারা আজকে ক্যাপাবল এই ধরনের একটা সময় একটা সরকার পরিচালনায়। তাই কাজে সরকারের বিভিন্ন ক্ষেত্রেও যদি সেই ব্যর্থতাটা থাকে, তাহলে সেটা জন্য তো সাফার করবে দেশ, সাফার করবে জনগণ। কাজে আমরা চাই যে মেধাবী লোকগুলোকে যাতে, এবং যার যার যেখানে থাকা দরকার, সে কোন দলের সেটা বড় প্রশ্ন না, সে যদি মেধাবী হয়, ভালো হয় এবং সে গ্রহণযোগ্য হয়, এবং যখনই যে যেখানে যাবে
সে যাতে নিরপেক্ষভাবে দায়িত্বটা পালন করতে পারে। কারণ আজকে সব জায়গায় সংস্কারের কথা, বিশেষ করে সংস্কারকারী রাজনৈতিক দল এগুলোকেই কিন্তু আজকে সংস্কারের কথা বেশি বলা হয়েছে। কিন্তু আসলে যে জায়গায় প্রশাসনটা, যে প্রশাসন বলা চলে যে শেখ হাসিনাকে স্বৈরাচার বানানোর জন্য তারা অনেকাংশে, বেশিরভাগ কিন্তু তাদেরই ক্রেডিট দিতে হবে যে প্রশাসনে যারা আছে তারা। কিন্তু সেই প্রশাসন কিভাবে আজকে সংস্কার হবে সেই ব্যাপারে কিন্তু সরকারের কোনো ভূমিকা নাই। এবং আজকে আমরা দেখতে পেয়েছি যে জায়গায় কিন্তু সংস্কারের জন্য কমিশন করা হয়েছে, কিন্তু শিক্ষা খাতে কিন্তু কমিশন করা হয়নি। অথচ বাংলাদেশের যেটা আজকে শিক্ষাটাকে আমরা যাতে শিক্ষা দিক দিয়ে আপনারা দেখেন যে আগে ঢাকা বিশ্ববিদ্যালয়কে অক্সফোর্ডের প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে আমরা দাবি করতাম। আজকে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান আমাদের সাউথ ইস্ট এশিয়ার 10টা বা ইউনিভার্সিটির মধ্যেও কিন্তু আজকে নাম নাই। অর্থাৎ এইগুলো কিন্তু একমাত্র এই কারণেই হয়েছে যে সেগুলোতে দলীয়করণ হয়েছে সবকিছুতেই, এবং দল ছাড়া তারা শিক্ষকতা বলেন, পাশাপাশি আজকে অ্যাডমিনিস্ট্রেশন বলেন, এমনকি ছাত্রদের ভর্তির ব্যাপারেও বলেন যে সেখানে আপনারা দেখেছেন যে গত 17টা বছর হয়েছে কি যে বিএনপির কোনো নেতার বা কোনো কর্মীর বা তার সহকারী কারো কোনো ছেলে বা মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবে এইটাই চিন্তা করা যায় না। আর চাকরির কথাটা তো দূরের কথাই। তো সেই কারণে আজকের আমরা যেটা চাই যে আজকে বর্তমান যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার আছে, আজকে প্রশাসন সহ আজকে সেই সমস্ত প্রত্যেকটা বিভাগেই যাতে তারা মেধাবী লোকগুলোকে যাতে সেখানে তারা নিয়ে আসতে পারেন। কারণ দেশ ও জাতির আজকের এই বিশেষ সময় অন্তত মেধাবী লোক এবং যারা দল কানা না, দলের লোকজন থাকতে পারে কিন্তু সে যাতে দল কানা না হয়। সালাম ভাই একটা জিনিস ঠিকই বলেছেন, সেটি হচ্ছে শিক্ষা সংস্কার কমিশনটা কিন্তু হয়নি। এটা একটা কেন হয়নি এটা আসলে প্রশ্নের দাবি রাখে। কারণ এতগুলো সংস্কার কমিশন, আমরা সব খাতে সব সেক্টরেই সংস্কার করছি, কিন্তু যে শিক্ষা নিয়ে আমরা এগিয়ে যাব, যে শিক্ষিত জনপদ, শিক্ষিত জনগোষ্ঠীর কথা আমরা বলছি, সেই সংস্কার কমিশনটাই আমরা গঠন করিনি। এটা একটা দুর্বল দিক এই সরকারের।